হিংসা প্রতিশোধের পরিণতি ৫ অগাস্ট স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। ভারতের হাইকমিশনার ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ। খালেদা জিয়ার সমাধিতে নুরুদ্দিন খান সহ সাবেক সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা। গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি। প্রার্থিতা ফিরে পেলেন জামাতের আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা সহ বেশ কয়েকজন। জামাত এনসিপি আসন সমঝোতা চূড়ান্ত সই ২-১ দিনের মধ্যেই। এলপি গ্যাসের টানা সংকট, ফিরে এসেছে লাকড়ি ও বৈদ্যুতিক চুলা। বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে অনেক পরিবার। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসির জবাব আশা করছে বিসিবি, জানালেন সভাপতি বুলবুল। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে সেটা ২৪-এর ৫ অগাস্ট দেখেছে জনগণ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মত বিনিময় করলেন তিনি। বনানীর একটি হোটেলে মত বিনিময়ের আগে সাংবাদিকদের ব্যক্তিগত খোঁজ খবর নেন তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিএনপি চেয়ারম্যান বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাচ্ছে। সব মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন তিনি। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। দেশে প্রায় ১.৫ কোটি কৃষক আছেন বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান। নারী শিক্ষায় মা ও দেশের ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য আমরা ৫ থেকে ৭ বছর দেবো। এই ৫ থেকে ৭ বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলে মেয়েদের শিক্ষার পিছনে, তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোটোভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ মাঠের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। তারেক রহমান জানেন না যে তিনি আসলে কত জনপ্রিয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন ভারতের হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল এবং তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত। ধারাবাহিক এসব বৈঠকে আগামী নির্বাচন ও আন্তর্জাতিক নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার একদিনের মাথায় শনিবার বিকেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। এরপর প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
এরপরেই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। পরে ধারাবাহিক এইসব বৈঠক সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডাইল একটা অ্যাটমসফিয়ারে। ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে এমনি আলোচনা হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যুর 11 দিন পরও গতকাল বেগম খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীর বাইরে বিভিন্ন মহলেরও শ্রদ্ধা জানানো অব্যাহত ছিল। শ্রদ্ধা জানিয়ে বেগম জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা। এদিন কবর জিয়ারত করেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার সকাল থেকেই বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসতে থাকেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। আপসহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান ঢাকা 9 আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সৌভাগ্য দেয়। আমরা চাইব আইন শৃঙ্খলায় সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হলো, আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো বাংলাদেশের মানুষের সেই ভোটাধিকার নিশ্চিত করব। এদিন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও। শ্রদ্ধা জানাতে এসে বেগম জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ গড়তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারেক রহমানের পাশে থাকবেন। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়, আমাদের সবার প্রচেষ্টায় আমরা নতুন বাংলাদেশ গড়ব। ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হলেন তখনই আমি সেনাপ্রধান নিযুক্ত হলাম। ওনার দীর্ঘ 4 বছর প্রধানমন্ত্রীত্বকালে আমি তার সঙ্গেই সেনাপ্রধান ছিলাম। কাজে বহু ঘটনার সঙ্গে আমি জড়িত ম্যাডামের সঙ্গে। তারপর 4 বছর পর আমি অবসর গ্রহণ করলাম। উনি তারপর আরও 1 বছর প্রধানমন্ত্রী ছিলেন। দুপুরে অনেকটা নিভৃতে বেগম জিয়ার কবর জিয়ারতে আসেন তার পুত্রবধূ শর্মিলা রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ ছিল তার দেশপ্রেম ও আপসী নেতৃত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে এই আদর্শ সকলের অনুসরণযোগ্য বলেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানেরও ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে ইশরাক হোসেন এসব কথা বলেন। কলতাবাজারে রোকনপুর কমিউনিটি সেন্টারে বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম, কোরআন শরীফ বিতরণ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় মূল চালিকা শক্তি হিসাবে ইসলাম ও কোরআনকে গুরুত্ব দেয় বিএনপির আদর্শিক অবস্থান। এছাড়া তাঁতিবাজারে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় কোতোয়ালি
থানা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী। এ সময় ইশরাক হোসেন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনোই আপোষ করবে না। হই বা না হই, সরকার আমরা গঠন করতে পারি কি না পারি, ওই সকল অপসংস্কৃতি এবং অন্যায় কাজের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও জোরালো ছিল, আগামীতেও কঠোর অবস্থান আমরা অবশ্যই থাকবো। কোন ধরনের অবৈধ কার্যকলাপ এবং অনৈতিক কার্যকলাপ যেটা আমাদের সংস্কৃতি না, আমরা যখন বড় হয়েছি আমরা এই সকল কিছু দেখি নাই। মব বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন শঙ্কা ইসিতে আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীদের। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার আপিল আবেদন জমা পড়েছে 645টি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। গ্যালমান শফির রিপোর্ট। আবেদনের ক্রমানুসারে নির্বাচন কমিশনে প্রতিদিন 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানির জন্য শনিবার সকাল থেকেই নিজেদের মনোনয়নপত্র বৈধতার সপক্ষে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে ইসিতে উপস্থিত হতে থাকেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করে। শুনানির প্রথম দিনই প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসমিন জারা ও কক্সবাজার 2 আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ মনোনয়নপত্র বাতিল হওয়া বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে 52 জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আমাদেরকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা নির্বাচন করব ইসলামী ঐক্য জোট থেকে। একজন স্বতন্ত্র প্রার্থী যিনি 60টি মামলার পলাতক আসামি ছিলেন, আমি এটার বিরুদ্ধে আপিল করেছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে এই কমিশন আমার আপিল আবেদনটি মঞ্জুর করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছেন। মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন শঙ্কায় আপিল শুনানিতে বিজয়ী প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নেই বলেও মন্তব্য কারো কারো। আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এবং আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। ছোটোখাটো ভুলের জন্য জামাত সহ ইসলামী আন্দোলন সহ 11 দলের প্রার্থীদেরটা বাতিল করা হচ্ছে। সব কিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতখানি হবে এই বিষয়ে আশঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। এদিকে পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে। এতে অংশ নেন নির্বাচনী দায়িত্ব সংশ্লিষ্টরা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। 2-1 দিনের মধ্যে জামাতে ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হবে, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইয়াপসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। নিরাপত্তাহীনতার কারণে এই সমঝোতা করতে হয়েছে বলেও জানান নাহিদ। এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দেয়ায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তায় ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে এনসিপির সঙ্গে বৈঠক করেছে তারা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে দেশেই থাকবেন, জবাবদিহিতাও করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, পরমত সহিংসু সৎ না হলে দেশ কোনোদিনই আগাবে না। সমালোচনার পাশাপাশি আত্মসমালোচনার আহ্বানও জানান আসিফ নজরুল। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সিজিআই আয়োজিত সংলাপে আইন উপদেষ্টা বলেন, সমালোচনা ঠিক আছে, কিন্তু কখনো কখনো তা নির্দয় হয়ে যায়। বিভিন্ন আইন সংশোধন সহ সরকারের বেশ কিছু সংস্কারমূলক কাজের উল্লেখ করেন তিনি। এদিকে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন,
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া সম্ভাবনা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। আলোচকরা বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। আদালতের চেয়ে মব কালচার বেশি ক্ষমতাবান বলে সমালোচনা করেন আলোচকরা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না বলে আশা করেন। অর্থ উপদেষ্টা দাবি করেন, ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনও কমানো সহজ নয়। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের 7ম সংস্করণ প্রকাশ করা হয়। এতে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, দ্রুত বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে, ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতেই হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, বাস বিচার না করে ব্যাংক লাইসেন্স দেবার কারণেই ব্যাংকিং খাতের এমন দশা হয়েছে। গেল 2 সপ্তাহ ধরে বাজারে এলপি গ্যাসের সংকট। এর মধ্যেই বুড়িগঙ্গা নদীর তলদেশে পাইপে পানি ঢুকে ও মিরপুর রোডে গণভবনের সামনে তিতাস গ্যাসের লাইনের ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকটে নগরবাসী। কোনো এলাকার লাইনে গ্যাসের চাপ নেই, আবার কোনো এলাকায় একেবারেই চুলায় জ্বলছে না আগুন। বাধ্য হয়ে অনেকেই পরিবারের রান্নার কাজ সারছেন লাকড়ি চুলায়। উপায় না দেখে অনেকে বৈদ্যুতিক চুলা কিনেছেন, অনেকেই আবার কিনে খাচ্ছেন খাবার। রাজধানীবাসীর চরম গ্যাস দুর্ভোগ নিয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। রাজধানীর উত্তর বাসবা এলাকা গেল প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রয়েছে এ এলাকার বাসিন্দারা। একই সংকট কদমতলা, খিলগাঁও ও বৌদ্ধ মন্দির এলাকার বাসিন্দাদেরও। তিতাসের লাইনে গ্যাসের চাপ ধারাবাহিকভাবে কম থাকায় প্রতিদিনের রান্নার কাজ নিয়ে বেশ বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে বারান্দা ও ছাদে চুলা বসিয়েছেন অনেকে। কয়েকদিন ধরে মানে ম্যাচের শেষ, খোলা শেষ, কিন্তু চুলা জ্বলে না, একদম নাই। নাই বলতে জিরো, সকালও নাই, রাত্রও নাই, দুপুরও পাই না। আসে যায় আজ 5 দিন ধরে একদম আসেই না, একদম বন্ধ। বুঝছো, এখন আমরা কি করবো? লাকি চুলাই রান্না করে খাই। আবার কালকে একটা চুলা কিনছি। যদি গ্যাস না থাকে তাহলে মানুষ কি চলতে পারে বলেন? এটা কোন ধরনের? খালি আমাদের এই এলাকা না, পুরো এলাকায় কিছু পাওয়া যায়। যখন দেখা রাত্রেবেলাও যদি কিছু পাওয়া যায়, ওই টাইমটা আমরা রান্না করে রাখি। কনকনে এই শীতে গ্যাস না থাকায় বেশি কষ্টে পড়েছেন বয়স্ক ও শিশুরা। লাইনের গ্যাস তো নাই, তারপরে যে সিলিন্ডার ওইটা আমরা পাইতেছি না। 2500 টাকা করে আমার করে একটা সিলিন্ডার, সবার পক্ষে কি সম্ভব? এখন গরম পানি লাগে, অজুর পানি লাগে, সব কিছু করতে লাগে। এদিকে গেল প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীতে সিলিন্ডার গ্যাসের সংকট থাকায় ভোগান্তি তীব্র থেকে তীব্রতর হয়েছে মহানগরবাসীর। এলপি গ্যাসের সরবরাহ কম থাকায় যেসব অ্যাপার্টমেন্টে সেন্ট্রাল সিলিন্ডার সিস্টেম রয়েছে, সেসব অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে। উপায় না দেখে ইলেকট্রিক স্টোভের দিকে ঝুঁকেছেন অনেকেই। এখন তো গ্যাসই নেই, তো বেশি হইলেও যাদের থেকে গ্যাস আনতাম তারা বলতেছেন বেশি দিলেও পাবেন না। আপাতত গ্যাস নাই, ওনারা নাই বলতেছে। আর মানে লং টাইমের জন্য যদি না থাকে, এটার জন্য তো ওই যে নোটিশ দিয়ে গেছে, কালকে নোটিশ জানাই দেওয়া হয়েছে 4 দিন পর থেকে আর করা যাবে না। ওনাদের কাছে ব্যবস্থা নেই, এটা নিজেদের ব্যবস্থা করতে হবে। আপৎকালীন ব্যবস্থা হচ্ছে ইলেকট্রিক চুলা, এটাই তো করতে হবে, এটা ছাড়া তো খুবই কষ্ট হবে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের মাধ্যমে গ্যাসের এই সংকট সমাধান হবে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসি থেকে দ্বিতীয় চিঠির জবাব আশা করছে বিসিবি, জানালেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও বলেন, তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আরও চিন্তাভাবনা করা উচিত ছিল। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গ্রেন ইগলস ক্রিকেটার্স ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে হয়েছে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে টুর্নামেন্ট নয়, বিসিবি বসকে জবাব দিতে হয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানো প্রসঙ্গে। বুলবুল জানান, এখনও নিজেদের অবস্থানে অনড় বিসিবি।
ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। সমস্যার সমাধানে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এমন কোনো তথ্য জানা নেই বুলবুলের। মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরানোর দাবিটি গুজব বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের সরকারি পর্যায়ে কোনো আলোচনা আছে? আমি এখনো কিছু শুনিনি। মুস্তাফিজকে কি ফিরতি অফার দেওয়া হয়েছিল এমন একটা গুজব ছড়িয়ে? না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন। একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। নিজের দায়িত্ব গ্রহণের পর প্রতিটি দিনকে তিনি ব্যাখ্যা করেছেন এক একটি ওভারের সঙ্গে। ক্রিকেটীয় ঢঙে বলেছেন, কোনো কোনো বলে পরাস্ত হলেও এখনও আউট হননি তিনি। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। ধীরে ধীরে সবই আয়োজন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তিনি কথা বলেন। উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের আয়োজন সাংস্কৃতিক মেলবন্ধন বাড়াবে। একই সাথে আগামী বছর থেকে বিভাগীয় শহরে ধরনের আয়োজনের পরিকল্পনার কথাও জানান তথ্য উপদেষ্টা। পরিবেশ নিয়ে চলচ্চিত্র বানানোর আহ্বান জানান রিজওয়ানা হাসান। চলচ্চিত্র উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রথমবারের মতো এবার কক্সবাজার সমুদ্র সৈকতে উন্মুক্ত পর্দায় চলচ্চিত্র দেখানো হবে। এবার চলচ্চিত্র উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হিংসা প্রতিশোধের পরিণতি ৫ আগস্ট স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। ভারতের হাইকমিশনার ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ। খালেদা জিয়ার সমাধিতে নুরুদ্দিন খান সহ সাবেক সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা। গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি। প্রার্থিতা ফিরে পেলেন জামাতের আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা সহ বেশ কয়েকজন। জামাত এনসিপি আসন সমঝোতা চূড়ান্ত ২-১ দিনের মধ্যেই। এলপি গ্যাসের টানা সংকট, ফিরে এসেছে লাকড়ি ও বৈদ্যুতিক চুলা। বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে অনেক পরিবার। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসির জবাব আশা করছে বিসিবি, জানালেন সভাপতি বুলবুল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।